প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল বাশার সৌরভ, প্রভাষক, বাংলা বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা প্রথম পত্রের পদ্যাংশ থেকে বিদ্রোহী নামক কবিতাটি আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে? তাহলে কি আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্রোহী। এর লেখক হচ্ছেন বা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো সাহিত্য পড়ার জন্য বা যে কোনো লেখা পড়তে হলে তার নামকরণটা জেনে নেওয়া জরুরি। ঠিক আছে? এবং লেখক সম্পর্কে ধারণা নেওয়াটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা নামকরণটা সম্পর্কে একটু জেনে আসি। বিদ্রোহী এই শব্দটার অর্থ কী? বিদ্রোহীর আগে আমাদের বুঝতে হবে বিদ্রোহটা কী। বিদ্রোহ হচ্ছে, সাধারণভাবে যদি আমি বলি, বিদ্রোহ হচ্ছে সেই বিষয় যা প্রথাগত যে সিস্টেম থাকে একটি সমাজে বা একটি রাষ্ট্রে, যে প্রথাগত পদ্ধতি, যেটা মানে সেটা শাসন কাঠামো হতে পারে, সেটা সামাজিক রীতিনীতি হতে পারে, যা মানুষের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, এই ধরনের যে সিস্টেম, তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা বা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করাই হলো বিদ্রোহ। আর যিনি এই বিদ্রোহটা ঘোষণা করেন তাকে বলা হয় বিদ্রোহী। ঠিক আছে? এখন কথা হলো, এই কবিতায় কে বিদ্রোহী আর কিভাবে বিদ্রোহী, এটা আমরা উদ্ঘাটন করব কবিতাটা পাঠ করার মধ্য দিয়ে। আমরা যখন কবিতাটা পাঠ করব তখন তোমরা দেখতে পাবে এই কবিতার প্রত্যেকটি ছত্রে ছত্রে, প্রতিটা চরণে আমরা এই নামকরণের সাজুজ্য আমরা খুঁজে পাবো, মিলটা আমরা খুঁজে পাবো। ঠিক আছে? এবার আসো আমরা কবি সম্পর্কে দু চারটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই। এটা জানতেই হবে, কারণ তোমাদের পরীক্ষায় কবি পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, সেটা অবজেক্টিভ হিসেবে আসে এবং সৃজনশীলের ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবেও এসে থাকে। ঠিক আছে? তাহলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে হলে আমরা নজরুলের জীবনী থেকে আমরা জানতে হবে। নজরুলের জন্ম 1899 সালের 24শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, এবং একটি নিম্নবিত্ত মুসলিম পরিবারে তার জন্ম। ফলে তার শৈশব আর্থিক অনটন এবং দারিদ্র্যের মধ্য দিয়ে কেটেছে। ফলে তাকে নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে। হ্যাঁ, তো তার এই যে পথ চলা, দারিদ্র্যকে সঙ্গী করে তার যে জীবন যাত্রা, সেই যাত্রা একটি মোড় ঘুরে যায় 1914 সালের যে প্রথম বিশ্বযুদ্ধটি শুরু হয়, সেই যুদ্ধে। যুদ্ধ শুরু হলে তিনি 1917 সালে করাচিতে যান এবং সেখানে সৈনিক হিসেবে তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। তারপর এই সৈনিক হিসেবে তার হাবিলদার হিসেবে তিনি পদোন্নতিও পেয়েছিলেন, যেটি সমগ্র জীবনব্যাপী নজরুল অত্যন্ত গর্বের সাথে তিনি তার এই সৈনিক পরিচয় বা হাবিলদার হয়েছিলেন, তিনি প্রমোশন পেয়ে, এটা তিনি অত্যন্ত গর্বের সাথে বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তো তারপর 1920 সালে তিনি সেখান থেকে কলকাতায় ফিরে আসেন এবং তখন থেকেই মূলত তার যে সাহিত্যিক যাত্রা সেটা শুরু হয়। এবং ওই সময়টাতেই তিনি এই বিদ্রোহী নামক কবিতাটি রচনা করেন এবং এই কবিতাটি সাপ্তাহিক বিজলি নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য। বিদ্রোহী কবিতাটি প্রথম কোথায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়? সেটা হচ্ছে সাপ্তাহিক বিজলি পত্রিকায়। এবং এই কবিতাটি অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। তাহলে এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও তিনি আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো রচনা তার রয়েছে। তার মাঝে কাব্যগ্রন্থ যেমন লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ সাহিত্যেও তার মানে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এছাড়া তার যে সঙ্গীত, তার কথা আলাদা করে বলতে হয়। তার যে সঙ্গীত, এটা তো মানে তোমরা জানোই কতটা সমৃদ্ধ, বাংলা সঙ্গীতের জগতে কতটা সমৃদ্ধ করেছে আলাদা একটা ধারা আমাদের বাংলা সঙ্গীতের, সেটা হচ্ছে নজরুল সঙ্গীত। তার উল্লেখযোগ্য যে রচনাবলী, তার মাঝে অগ্নিবীণা, বিশ্বের বাসী, সর্বহারা, চক্রবাক, সাম্যবাদী ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের জানতে হবে। এছাড়া তার 3টি উপন্যাস রয়েছে। মৃত্যুক্ষুধা, হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, সেটা তোমরা জেনে রাখবে। তার যে সমগ্র সাহিত্য,
সাহিত্য ক্ষেত্রে তার যে অবদান, তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার 1960 সালে তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে এবং তিনি জগৎ তারিণী স্বর্ণপদক লাভ করেন। এছাড়া বাংলাদেশ থেকেও তিনি 21 পদক লাভ করেন। তারপর 1972 সালে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গ থেকে ঢাকায় নিয়ে আসেন, বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে বাংলাদেশের নাগরিকত্ব দান করেন। একই সাথে তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাকে ঘোষণা করেন, অর্থাৎ বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাকে মানে মূল্যায়ন করা হয় এবং তাকে মানে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, এই হচ্ছে তার জীবনী। এবং তিনি 1976 সালে তিনি ইহলোক মানে পরলোক গমন করেন এবং আনুষ্ঠানিকভাবে তার যে সাহিত্য যাত্রা সেটি তার আগে অবশ্য সমাপ্তি হয়ে যায়, কিন্তু তার যদিও তার কাব্যিক যে চর্চা সেটা অনেক আগেই বন্ধ হয়ে যায়, কারণ তিনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তার কাব্যচর্চা সেই অর্থে হয়নি। তার দৈহিক মৃত্যু যেটা সেটা 1976 সালে ঘটে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে নজরুলের জীবনী। এখন আমরা বিদ্রোহী কবিতাটাই প্রবেশ করি। আমরা দেখি এখানে আসলে কি বিদ্রোহ তিনি করতে চেয়েছেন, কার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করতে চেয়েছেন। এই কবিতাটা বাংলা সাহিত্যের একটা অন্যরকম কবিতা, একটি আলাদা একটা জোয়ার যেমন নিয়ে এসেছে, ঠিক এই কবিতার শুরুটাও একটা নাটকীয় শুরু আমরা দেখতে পাই। এই কবিতা আমরা দুটো চরিত্রকে দেখতে পাবো। হ্যাঁ, শুরুতে কেউ একজন মানে যেন বলে দিচ্ছে বলার জন্য, আরেকজনকে বলছে, অর্ডার করছে, মানে আদেশ করছে তুমি বলো। কে সেটা যেন মনে হয় যে এখানে দুটো চরিত্র, একজন হচ্ছেন গুরু আর একজন হচ্ছে শিষ্য। গুরু শিষ্যকে আদেশ করছে। কি আদেশ করছে আমরা শুরু করলেই সেটা দেখতে পাবো। দেখো, শুরুটা হচ্ছে বলো বীর, বলো উন্নত মমশির। মানে কেউ একজন বলেছে বলো, এই কথা যদি বলা হয় তার মানে বোঝা যায় যে একজন কেউ উজ্জ্বল আছে, মানে লুকায়িত কেউ একজন বলছে, আরেকজনকে বলছে যে তুমি বলো। সেই বলটা কে বলছে? তার গুরু বলছে। কাকে? তার শিষ্যকে। কি বলো বীর, যে বীর তুমি বলো। বলো উন্নত মম শির, কি বলবে তুমি? বলো যে উন্নত মম শির, মম মানে আমার, যে আমার শির উন্নত, উঁচু আমার শির। কেমন উঁচু? শির নেহারে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। যে আমার শির হচ্ছে এত উন্নত, সেটা কিসের? এত উন্নত যে আমার শির নেহারি, নেহারি মানে দেখে, আমার শির দেখে পর্বত যে উঁচু, পর্বতের যে শির সেটা কি হয়ে যায়? নিচু হয়ে যায়। কার সামনে? আমার শিরের সামনে। কারণ আমার শির হচ্ছে ওই পর্বতের চেয়েও আরও বেশি উন্নত। এই কথা বলার জন্য শিষ্যকে কে বলছে? তার গুরু বলছে। এবং আরও কি বলছে তোমরা দেখো। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চোরমার। তার গুরু তাকে বলছে তুমি এগুলা বলো। আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, আমি দুর্দম, ছুটে চলি, কোথাও থামি না, দুর্বিনীত, কাউকে কিচ্ছু মানি না, আমি নৃশংস, আমি নিষ্ঠুর, কোনো দয়া মায়া নেই আমার, ধ্বংস করি আমি। মহাপ্রলয়ের আমি নটরাজ, মহাপ্রলয় যখন সব কিছু কেয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার নটরাজ, আমি সেই প্রলয় ঘটাই। নটরাজ হচ্ছে শিবের ধ্বংসাত্মক সত্তা। আমি সাইক্লোন, আমি ধ্বংস। সাইক্লোন কি করে? সব কিছু উড়িয়ে নিয়ে যায়, লণ্ডভণ্ড করে নিয়ে যায়। বলছে আমি সাইক্লোন, আমি লণ্ডভণ্ড করে সব উড়িয়ে নিয়ে যায়। আমি ধ্বংস, আমি কি করি? ধ্বংস করে দিই, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, মহাভয়, যাকে দেখে সবাই ভয় পায়, সারা পৃথিবী কেঁপে ওঠে। আমি অভিশাপ পৃথিবীর, অভিশাপ পৃথিবী মানে পৃথিবী, যা আমি পৃথিবীর অভিশাপ। চিন্তা করা যায় কিভাবে সে নিজেকে মানে পরিচয় দিচ্ছে, কতটা ধ্বংসাত্মক, কতটা ভয়ানকভাবে। এবং এই পরিচয় দেওয়ার জন্য তাকে তার গুরু বলে দিচ্ছে যে তুমি এইভাবে নিজেকে পরিচিত করো, এইভাবে নিজেকে প্রকাশ করো। আরও কি বলছে দেখো। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। দুর্বার গতিতে ছুটে চলি, আমার কোনো থামা নেই, আমার চলা দুর্বার গতিতে এগিয়ে যায়। আমি ভেঙে করি সব চুরমার, সামনে আমার চলার পথে যা পাই সব কিছুকে আমি কি করি? ভেঙে চুরমার করে দেই।
আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ভেঙে করি সব চোরমার। তারপরে বলছে আমি মানি না কোনো আইন, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল। অনিয়ম অশৃঙ্খল, যত অনিয়ম হয় আমার দ্বারা হয়, আমি উচ্ছৃঙ্খল, আমি কোনো আইন মানি না। এই যে আইন আছে যা, তা আমি মানি না, এই আইন আমার জন্য নয়, আমি মানি না কোনো নয়। আমি ভরা তরি করি ভরা ডুবি, ভরা তরিকে আমি কি করি, ডুবিয়ে দেই। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। টর্পেডো হচ্ছে এক ধরনের অস্ত্র যেটা সাবমেরিন থেকে অর্থাৎ ডুবো জাহাজ থেকে যেটা ভূমিতে নিক্ষেপ করা হয় এবং সেটা দিয়ে কী করা হয়, ধ্বংস করা হয়। ভীম হচ্ছে আরেক, আমি ভীম ভাসমান মাইন। মাইন হচ্ছে কি, আরেক ধরনের অস্ত্র যেটা মাটির নিচে পুঁতে রাখা হয় এবং সেখানে স্পর্শ লাগলে, মানুষের স্পর্শ বা কিছু স্পর্শ লাগলে সেটা কি হয়ে ওঠে, ব্রাস্ট হয় এবং মানুষকে ধ্বংস করে দেয়। ঠিক আছে, আমি হচ্ছে এরকম, আমাকে কেউ স্পর্শ করলে আমি তাকে ধ্বংস করে দিই এবং আমি এমন যে আমি পানির নিচ থেকেও কী করতে পারি, জমিনে আঘাত করতে পারি। আমি ধৈর্যটি, আমি এলুকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিধাত্রী। আমি ধৈর্যটি, ধৈর্যটি হচ্ছে শিবের আরেকটা সত্তা। আমি এলুকেশে ঝড় অকাল বৈশাখী, যে অকাল বৈশাখী, বৈশাখ মাসে যেমন ঝড় সব কিছু এলোমেলো করে দিয়ে যায়, আমি হচ্ছে সেরকম, যেদিক দিয়ে যায় সব এলোমেলো করে নিয়ে যায়। আমি বিদ্রোহী, এই সিস্টেমের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে আমি নিজেকে দাঁড় করিয়েছি। হ্যাঁ, আমি এগুলো সব মানি না। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। কিসের বিদ্রোহী? সুত মানে পুত্র, সন্তান। আমি বিদ্রোহী সুত, কিসের বিদ্রোহী সুত, কিসের? বিশ্ববিধাত্রী, পৃথিবীর। আমি পৃথিবীর এখন যে সিস্টেম আছে এই সিস্টেমের বিরুদ্ধে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছি। আমি বিদ্রোহী, মানি না আমি এইসব নিয়ম কানুন। এগুলো বলছে। তারপরে আবার বলছে, তার গুরু তাকে আবারও বলছে, বল বীর চির উন্নত মমশির। বীর বল চির উন্নত মমশির, যে তোমার শির কেমন, চির উন্নত, নট ফর দিস টাইম, শুধু এই সময়ের জন্য নয়, সব সময়ের জন্য তোমার শির উন্নত। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান। বলো তুমি, হ্যাঁ, আমি সৃষ্টি, যে আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি কি থাকার আশ্রয়, আবার আমি শ্মশান। কি, যখন মানুষ মারা যায় তখন আবার কি শ্মশানে যে নিয়ে যেতে হয়, আমি সেই শ্মশান। আমি অবসান, আমি নিশাবসান, আমি অবসান, আমি নিশাবসান। বলো তুমি এগুলা। আমি ইন্দ্রাণী, সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতর্য। খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমরা খুব ভালোভাবে খেয়াল করবে। এই চরণ দুটি ব্যাখ্যা হিসাবে এসে থাকে, বা তোমাদের যে সৃজনশীল প্রশ্নটা হয়, সৃজনশীল হিসাবে এটা চাইতে পারে যে এই লাইনগুলো দিয়ে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন। এবং এই দুটো লাইন সমগ্র বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ। সেটা কেন দেখো, আমি ইন্দ্রাণী, সুদ হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতর্য। এই যে এক হাতে তার রণতর্য, এটা দিয়ে তিনি কি করেন, ধ্বংস করেন, যুদ্ধ করেন, বিনাশ করেন। আবার আরেক হাতে তার বাঁকা বাঁশের বাঁশরি, বাঁশরিতে তিনি সুর তোলেন, এটা দিয়ে তিনি কি প্রেম সঙ্গীত বা রচনা করেন, মানুষের মনে আবেগ সৃষ্টি করেন, তিনি প্রেম সৃষ্টি করেন, ভালোবাসা দিয়ে, মানবতা দিয়ে তিনি নতুন কিছু রচনা করেন। একদিকে অন্যায় অনাচারকে তিনি ধ্বংস করেন রণতর্য দিয়ে, আরেক হাতে তিনি বাঁকা বাঁশের বাঁশরি বাজে তিনি প্রেমময় সৃষ্টি তিনি করে যান। এই যে একটা মানে অন্য রকম, মানে একটা দ্বৈত যে সত্তা, এটা একমাত্র আমরা নজরুলের মাঝেই দেখতে পাই। সমগ্র বাংলা সাহিত্যে এই জিনিস একমাত্র নজরুলের মাঝেই ছিলেন। তিনি যে কলম দিয়ে তিনি বিদ্রোহী কবিতা লিখেন, যে কলম দিয়ে তিনি হচ্ছে সব কিছু ধ্বংস করেন, ঠিক পর মুহূর্তে একই কলম দিয়ে তিনি আবার কি শ্যামাসঙ্গীত রচনা করছেন, তিনি প্রেমের কবিতা লিখছেন। এই যে আবেগের এত বৈচিত্র্য, প্রতিবার এই যে স্ফুরণ, প্রতিবার এই যে উচ্চমাত্রিক, নানামাত্রিক, বহুমাত্রিক যে বিচ্ছুরণ, এটা একমাত্র নজরুলের মাঝেই ছিল। এটাই হচ্ছে নজরুল। আমি কবিতাটি এখানেই শেষ করব।
পরবর্তী ক্লাসে বাকি অংশটুকু আমি শেষ করব। তো এর মাঝে আমরা কি দেখতে পেলাম, বিদ্রোহী যে নাম তার সাথে কবিতার যে পংক্তিগুলা যতটুকু কবিতা পড়লাম সেটার মানে প্রতিটি চরণে চরণে যেন এই নামের সাজুজ্য, নামের মিল আমরা দেখতে পাচ্ছি, যে বিদ্রোহী হিসেবে যিনি নিজেকে আবির্ভূত করছেন, তিনি প্রকাশ করছেন যে আমি হচ্ছে এই ধ্বংস করি আমি সব কিছু, প্রথাগত সিস্টেম যা মানুষের জন্য উপকারী নয় তা আমি মানি না। এখন কেন তিনি এই বিদ্রোহটা করলেন এটুক পরেও যদি আমি বলি, সেটা হচ্ছে কি সময়টাকে আমাদের মনে রাখতে হবে। যে সময় কবিতাটা লেখা তখন এদেশের অর্থাৎ ভারতবর্ষের শাসক শ্রেণী কারা ছিল, সেটা ছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। ইংরেজদের দ্বারা এদেশের মানুষ শাসনের নামে শোষিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, নির্যাতিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল। ফলে যুবক কবি 1920 সালে তিনি যুদ্ধগত থেকে ফিরে আসেন, এসে দেখে তার মানুষ, তার দেশের মানুষকে শোষণ করছে বিজাতীয় বিদেশীয় কোনো শাসক শ্রেণী, যারা শাসনের নামে শোষণ করছে। ফলে এই সৈনিক কবির পক্ষে এই শোষণ মেনে নেওয়া সম্ভব নয়। ফলে নজরুল কী করলেন, তার বিরুদ্ধে এই শোষক শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। সেটা কিভাবে, এটাই সাহিত্যিক পদ্ধতি তিনি শুরু করলেন। কারণ তিনি তো অস্ত্র নিয়ে যুদ্ধ ঘোষণা করতে পারেন না, বিদ্রোহ করতে পারেন না, তাহলে কি হবে, তাকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে শাস্তির আওতায় আনা হবে। ফলে তিনি তার মতো করে বিদ্রোহ ঘোষণা করলেন। আর এটাই হচ্ছে আসল বিদ্রোহ। বিদ্রোহ শুধু ঘোষণা করে দিলেই তো হবে না, প্রত্যেকটা মানুষকে আগে বুঝাইতে হবে যে আমাকে সে অধিকার বঞ্চিত করছে, আমাকে শোষণ করছে, আমাকে নিপীড়ন করছে। এই বোধ যখন প্রতিটা মানুষ না বুঝবে, যুবকরা যখন না বুঝবে, ততদিন স্বাধীনতা বা অধিকার আদায় কোনোদিনই সম্ভব নয়। ফলে নজরুল তার লেখনীর মাধ্যমে প্রথমে ভারতবর্ষীয়দেরকে তিনি কি করতে চেয়েছেন, আত্মশক্তিতে বলীয়ান করে তাদেরকে অধিকার সচেতন করে সামনের দিকে আসার জন্য, অর্থাৎ এই শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তিনি প্রেরণা দিয়েছেন। তার সমগ্র সাহিত্যের মাঝে আমরা এটা দেখতে পাই। হ্যাঁ, অধিকাংশ মাত্রায় তার যে কবিতা, তার যে গদ্য, তার যে পদ্য, এসবের মাঝে আমরা ব্রিটিশ বিরোধী বা তৎকালীন যে ঔপনিবেশিক শাসন তার বিরুদ্ধে একটা অবস্থান আমরা সবসময় দেখতে পাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কবিতাটি এ পর্যন্তই, এখানেই রাখছি। পরবর্তী ক্লাসে আমি বাকি অংশটুকু তোমাদেরকে পড়াবো, বুঝিয়ে দেব। তো আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো, আর যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে এই বিদ্রোহী কবিতা সম্পর্কে একটা ভালো ধারণা তোমাদের তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার পরবর্তী ক্লাসে তোমাদেরকে অগ্রিম স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।